ইরিটেন্ট সাবস্টেন্স যদি না না ওইটা অন্য জিনিস। ইরিটেন্ট হইলে অন্যটা। আমরা ফিজিওলজিক্যাল নিয়ে আলাপ করব। ফিজিওলজিক্যাল ল্যাক্রিমেশন হলো এক্সাইটমেন্টের কারণে, জয়, সরো, এগুলির কারণে যে ল্যাক্রিমেশন হয়, আমরা কান্না যেটা হয় বা খুশিতে চোখ দিয়ে পানি পড়ে, দিস ইজ ফিজিওলজিক্যাল ল্যাক্রিমেশন। হ্যাঁ, নরমাল, এটা নরমাল। আরেকটা ল্যাক্রিমেশন হলো প্যাথোলজিক্যাল ল্যাক্রিমেশন। এইটা যেটা বললা তুমি, হ্যাঁ, ওই যে কোন ফরেন বডি ম্যাক্সিমাম ওকুলার ডিজিজ, যে কোনো ম্যাক্সিমাম ওকুলার ডিজিজে এই ল্যাক্রিমেশনটা হইতে পারে। যেমন ফরেন বডি পড়লো, চোখে ইরিটেশন করতেছে, কর্নিয়াল আলসার হইছে, একিউট ইউভিআইটিস হইছে, একিউট কনজেস্টিভ গ্লুকোমা হইছে, প্যাথোলাইটিক গ্লুকোমা হইছে, মানে ওকুলার ডিজিজ, ওকুলার ট্রমা হইলো, যে কোনো ট্রমা হইলো, এগুলি সবগুলিতে ল্যাক্রিমেশন হইলে, এক্সেস সিক্রেশন হইলে, দিস ইজ প্যাথোলজিক্যাল ল্যাক্রিমেশন। তাহলে ল্যাক্রিমেশন দুইটা, একটা ফিজিওলজিক্যাল আর একটা প্যাথোলজিক্যাল। আর এপিফোরার কজ কি? এপিফোরার কজ বললে বলো স্যার, প্যাথোলজিক্যাল ল্যাক্রিমেশন গুলোর নাম আর একটু যদি বলতেন। প্যাথোলজিক্যাল ল্যাক্রিমেশন তুমি এটা মনে রাখতে হবে, ম্যাক্সিমাম ওকুলার ডিজিজ, যে কোনো ধরনের, সব ধরনের না হইলেও ম্যাক্সিমাম ওকুলার ডিজিজেই এটা হইতে পারে। তোমার ওকুলার ডিজিজ যেগুলি, যেটা যেটা তোমার মনে আসছে বলবা। যেমন কর্নিয়াল আলসার, কোনো ফরেন বডি, কর্নিয়াতে কোনো সুপারফিশিয়াল ফরেন বডি, কনজাংটিভাতে কোনো ফরেন বডি বললো, কনজাংটিভাইটিস হইলো, তারপরে কর্নিয়াল আলসার হইলো, তারপরে ধরো একিউট কনজেস্টিভ গ্লুকোমা হইলো, হ্যাঁ, তারপরে প্যাথোলাইটিক গ্লুকোমা হইলো, মানে ওকুলার ডিজিজ আর যেগুলি আছে মোটামুটি সবগুলিতেই প্যাথোলজিক্যাল ল্যাক্রিমেশন। কয়েকটা ছাড়া কি? এপিফোরা, আমরা বলছি এপিফোরা, মানে ল্যাক্রিমাল ড্রেনেজ সিস্টেমের কোনো অবস্ট্রাকশন আছে, এই কারণে ড্রেনটা ঠিক মতো হইতেছে না, ওভারফ্লো করে পড়তেছে, ওয়াটারিং হচ্ছে। এপিফোরার কজ মনে রাখতে হবে, এক নাম্বার 1 কজ হইল ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস। ক্রনিক ড্যাক্রায়োসিস্টাইটিস, আমরা উচ্চারণটা করি ড্যাক্রোসিস্টাইটিস, বানানটা ড্যাক্রায়ো, ই এ সি। স্যার, শোনা যাচ্ছে না। ড্যাক্রায়োসিস্টাইটিস, বানানটা স্পেলিংটা DACRYO, ড্যাক্রায়ো। আর সিস্টাইটিস তো CYS, সিস্টাইটিস, হ্যাঁ, কিন্তু আমরা উচ্চারণ করি ড্যাক্রোসিস্টাইটিস। তো নাম্বার 1 কজ ইজ ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস, এটা মনে রাখতে হবে। তারপরে সেকেন্ড কজ আমরা বলবো, আর বাকি যে কয়েকটা আছে, একিউট ড্যাক্রোসিস্টাইটিস হইতে পারে, কনজেনিটাল ড্যাক্রোসিস্টাইটিস হইতে পারে, একট্রোপিয়নে হইতে পারে। একট্রোপিয়ন হলো ECTRO EYON, একট্রোপিয়ন মানে আইলিডটা বাইরের দিকে, আউটওয়ার্ড রোলিং অফ দা আইলিড। আউটওয়ার্ড রোলিং অফ দা আইলিড হলো একট্রোপিয়ন। একট্রোপিয়ন হইলে কেন এপিফোরা হইতে পারে বলতে পারবা কেউ? কমন সেন্স দিয়ে চিন্তা করো। লোয়ার লিডটা, চোখের আইয়ের লোয়ার লিডটা আউটওয়ার্ড রোলিং হয়ে আছে, তাহলে এপিফোরা কেন হবে? যে কেউ একজন দেখি, আমি যেটা জিজ্ঞেস করবো সেটা কমন সেন্স দিয়ে চিন্তা করতে হবে, কঠিন চিন্তা করার দরকার নেই। আই লিডটা আউটওয়ার্ড রোলিং হয়ে আছে, তাই এপিফোরা কেন হবে?
স্যার লেক্রিমাল ড্রেনেজ সিস্টেমটা অবস্ট্রাকশন হয়ে গেছে কেন কেন একটু চেঞ্জ করো। প্রেসার ইফেক্টের জন্য হ্যাঁ প্রেসার ইফেক্টের জন্য স্যার প্রেসার আর ইফেক্ট একটু বলবা। Sir, canal of Shimda obstruction হয়ে গেছে। ক্যানেল অফ স্টেম ওইটাও তো হলো ওই যে তোমার ওই আইবলের ভিতরে। ক্যানেল অফ স্টেম হইলো আইবলের ভিতরে। আমরা এখন আলাপ করতেছি আইবলের বাইরে। হ্যাঁ স্যার নেজোলাক্রিমাল ডাক্টে কি স্যার কোনো প্রবলেমের কারণে? না ভালভ হ্যাজ নট আই লিডটা একটু আউটওয়ার্ড রোলিং হয়ে আছে, বাইরের দিকে ঘুরে আছে, তাহলে কি সমস্যা হতে পারে? আমি বললে তখন জিভে কামড় দিবা যে এটা তো পারা উচিত ছিল। একটু চিন্তা করে ড্রেন কোন দিক দিয়ে যাবে, টিয়ারটা ড্রেন কোন দিক দিয়ে হবে? টিয়ারটা ড্রেন হবে কোন দিক দিয়ে? স্যার স্যার মিডিয়াল কর্নারে যে একটা মানে ফুটার মতো থাকে ওটা ভুলে গেছি নাম, ওইটা দিয়ে যে ড্রেনেজ হয় ওটা ব্লক হয়ে মিডিয়াল ক্যান্থাস। মিডিয়াল ক্যান্থাসের কাছে যে ফোঁটাটা আছে এটার নাম হলো পাংটাম, লেক্রিমাল পাংটাম। হ্যাঁ ওইটা কি হইলো? ওটা বাইরের দিকে রোলিং হয়ে থাকলে তো ওই দিক দিয়ে ড্রেন করতে পারবে। গুড, এইটাই হলো কথা। আই লিড যেহেতু রোলিং হয়ে বাইরের দিকে রোলিং হয়ে আছে, ওইটাও জায়গা থেকে সরে যাবে ফুটাটা। লেক্রিমাল পাংটামটা যে জায়গায় থাকার কথা ছিল সেখান থেকে বাইরের দিকে রোলিং হয়ে চলে গেল, বাইরের দিকে চলে গেল, যার ফলে ওই পাংটামে গিয়া টিয়ার ঢুকতে পারতেছে না। যার ফলেই এপি ফোরা হইতেছে। আমার কথা বোঝা গেছে? আই লিডটা বাইরের দিকে রোলিং হওয়ার ফলে ওই পাংটামটাও সরে আসছে তার পজিশন থেকে, জায়গা থেকে সরে চলে আসছে একটু বাইরের দিকে। যার ফলে এই পাংটামে গিয়ে টিয়ারটা ঢুকতে পারতেছে না। এই জন্যই এপি ফোরা হইতেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন বলো তাইলে এটার সাথে এটা চিন্তা করো। একট্রোপিয়নে বললাম এপি ফোরা হয়েছে, এন্ট্রোপিয়নে কি হইতে পারে? এন্ট্রোপিয়ন হলো এন্ট্রোপিয়ন ENTRO TYON। এন্ট্রোপিয়নে হলো ইনওয়ার্ড রোলিং অফ দ্য লিড, আইলিড। মানে আইলিডটা ভিতরের দিকে রোলিং হয়ে থাকবে। এখানে কি হইতে পারে? এখানে কি হইতে পারে? আমার ক্লাসে কিছু কিছু চিন্তা করা লাগবে, খালি শুনে গেলে হবে না, নিজের ব্রেনটাও একটু খাটাইতে হবে। ও বলতেছে ড্রাই আই। আর কিছু? ভিতর থেকে রোলিং হলে তো পাংটামটা ব্লক হয়ে যেতে পারে। একটু ব্লক হইতে পারে, তো অতটা না, অত বেশি হবে না। আর কিছু? লেক্রিমেশন আমরা বলছি এক্সেস সেক্রেশন ফ্রম দা লেক্রিমাল এন্ড অ্যাক্সেসরি লেক্রিমাল গ্ল্যান্ডস। আর এপিফোরাতে বলছি আমরা অবস্ট্রাকশন ইন দা লেক্রিমাল ড্রেনেজ সিস্টেম। তাহলে কোনটা হবে? লেক্রিমেশন হবে না এপিফোরা হবে? কেন? ইনওয়ার্ড রোলিং, আইলিডের ইনওয়ার্ড রোলিং হইলে কি হবে? অসুবিধাটা কি? বলো। স্যার ইরিটেশন হবে। কেন কেন ইরিটেশন হবে? স্যার ভেতরের দিকে চাপের জন্য লেক্রিমাল গ্ল্যান্ডগুলোতে চাপ পড়বে। না, লেক্রিমাল গ্ল্যান্ড না। আর কিছু? ইরিটেশনটা কথাটা ঠিক আছে, এটা কি জন্য হবে এটা বলো। স্যার আইল্যাশ জন্য আইল্যাশ বলো কন্টিনিউয়াসলি রাব হবে স্যার এর জন্য। হ্যাঁ, আইল্যাশ গুলি তো ভিতরের দিকে ঢুকে গেছে, ইনওয়ার্ড রোলিং হওয়ার কারণে আইল্যাশ গুলি ভিতরের দিকে ঢুকে গেছে। ঢুকে কনজাংটিভাতে কন্টিনিউয়াস, কনজাংটিভাতে কর্নিয়াতে যতবারই ব্লিঙ্কিং করব কিংবা এমনিতেই কনজাংটিভা কর্নিয়াতে সারাক্ষণ খোঁচাবে, ইরিটেশন করবে। ইরিটেশন করলেই
কি হবে? স্যার ল্যাক্রিমেশন হবে। লেক্রিমেশন হবে। ক্লিয়ার? এখানে লেক্রিমেশন হবে, ঠিক আছে? আর তার মানে এন্ট্রোপিয়নে লেক্রিমেশন হবে। আই লেশগুলি ইনওয়ার্ড রোলিং এর কারণে আই লেশগুলি আই বলে গিয়ে ইরিটেশন করবে সারাক্ষণ, যার ফলে আমার কি লেক্রিমাল গ্ল্যান্ড থেকে এক্সেস সিক্রেশন হয়। ইরিটেশন করলেই এক্সেস সিক্রেশন আসবে, এটা দিস ইজ লেক্রিমেশন। আর এন্ট্রোপিয়নে আই লিডটা উল্টা দিকে ঘুরে যাচ্ছে, বাইরের দিকে ঘুরে যাচ্ছে, যার ফলে পাংটাপটা দূরে সরে যাচ্ছে, এই জন্য ব্রেন ঠিক মতো হইতে পারতেছে না। দিস ইজ এপিফোরা, ঠিক আছে? তাইলে আমরা এপিফোরার কজ, 1 নাম্বার কজ বললাম ক্রনিক ড্যাক্রায়োসিস্টাইট। তারপরে বললাম আরো আছে একিউট ড্যাক্রোসিস্টাইটিস বলছি। তারপরে কনজেনিটাল ড্যাক্রোসিস্টাইটিস, এটাগুলি পরে আসবে আরো। অ্যাট্রোপিয়ন বললাম। তারপরে লেক্রিমিয়াল স্যাকের মিউকোসিল অফ দ্য লেক্রিমাল স্যাক। তারপরে আসবে লেক্রিমাল পাম্প ফেলিওর। লেক্রিমাল সিস্টেমে একটা পাম্প সিস্টেম আছে, হ্যাঁ, এটা পরে আসবো আমরা। এই পাম্পটা ঠিকমতো কাজ করবে না। কখন হইতে পারে এটা? পাম্পটা কাজ করবে না যখন ফেসিয়াল নার্ভের বেলস পালসি হবে। ফেসিয়াল নার্ভ পালসি যখন হবে, ফেসিয়াল নার্ভ পালসি হইলে অরবিকুলারিস ওকুলি মাসল কাজ করতে পারবে না, তখন আমাদের এই লেক্রিমাল পাম্প ফেলিওরটা হবে, ঠিক আছে? আর যদি এখানে অ্যারাউন্ড দিস এরিয়া কোনো টিউমার থাকে, হ্যাঁ, কোনো টিউমার থাকে, বিনাইন হোক ম্যালিগন্যান্ট হোক, যেটার কারণে অবস্ট্রাকশন হতে পারে। এগুলি হলো এপিফোরা। তাইলে আমরা দুইটা জিনিস শিখলাম, লেক্রিমেশন, এপিফোরা। এপিফোরার 1 নাম্বার কজ আমি বললাম ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস। এপিফোরার নাম্বার 1 কজ হলো ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস। আচ্ছা, লেক্রিমাল ড্রেনেজ সিস্টেমের ছবিটা আমরা পরে এক সময় দেখবো। হ্যাঁ, ড্রেনেজ সিস্টেম কোন দিকে, খালি মুখে বলে যাই লেক্রিমাল গ্ল্যান্ড এন্ড এক্সিডেন্সরি লেক্রিমাল গ্ল্যান্ড থেকে সিক্রেশন আসে। হ্যাঁ, দুইটা পার্ট, লেক্রিমাল সিস্টেমের 2 পার্ট, একটা হলো সিক্রেটরি পার্ট আর একটা হলো ড্রেনেজ পার্ট, ড্রেনিং পার্ট। সিক্রেটরি পার্টে লেক্রিমাল গ্ল্যান্ড আর অ্যাক্সেসরি লেক্রিমাল গ্ল্যান্ড থেকে সিক্রেশন আসে। লেক্রিমাল গ্ল্যান্ডটা কোন জায়গায় থাকে? অ্যানাটমি মনে করো, কোন জায়গাটাতে লেক্রিমাল গ্ল্যান্ডটা থাকে? কেউ একজন বলো। স্যার ল্যাটারালি, স্যার উপরের দিকে আছে। আপার আইলিডে ল্যাটারালি স্যার। অরবিটের উপরের ল্যাটারাল পার্টে, সামনের দিকে, ফ্রন্টের দিকে সুপেরিয়র ল্যাটারাল পার্টে, অরবিটের সুপেরিয়র ল্যাটারাল পার্টে লেক্রিমাল গ্ল্যান্ডটা থাকে। ঠিক, আমি যদি এই চোখে দেখাই এই জায়গাটাতে, হ্যাঁ, ভিতরের দিকে, এই ভিতরের দিকে এই জায়গাটাতে, হ্যাঁ, লেক্রিমাল গ্ল্যান্ড থাকে। আর অ্যাক্সেসরি লেক্রিমাল গ্ল্যান্ড হলো আইলিডে থাকে। এগুলি থেকে লেক্রিমাল সিক্রেশনটা আসে, টিয়ার। আর ড্রেন হয়, প্রথমে সিক্রেশনটা আসলো, এসে কনজাংটিভাল স্যাকে জমা হয়। ইট অ্যাকুমুলেটস ইনটু দ্য কনজাংটিভাল স্যাক। কনজাংটিভাল স্যাকটা কোনটা? বালবার কনজাংটিভা আর পালপিব্রাল কনজাংটিভার মাঝখানের অংশটা। বালবার কনজাংটিভা হলো আইবলের সাথে যে কনজাংটিভার যে পোরশন আছে সেটা বালবার কনজাংটিভা, আইবলের সাথে লাগানো যেটা, এটা বালবার কনজাংটিভা। আর কনজাংটিভার যে পোরশনটা আই লিডে লাগানো, আই লিড কভার করে, সেটা হলো পালপিব্রাল কনজাংটিভা। এটাকে বলি পালপিব্রাল কনজাংটিভা। এই দুইটার মাঝখানে যে গ্যাপটা থাকে, স্পেসটা তৈরি হয়, হ্যাঁ, লিডের পিছনে,
এটাকে আমরা বলি কনজাংটিভাল স্যাক। হ্যাঁ, এই স্যাকে এসে ফ্লুইডটা জমা হয়। তারপরে ড্রেন কোন দিক দিয়ে হলো দুইটা লিডে, আপার এন্ড লোয়ার লিডের মিডিয়াল পোরশনে, হ্যাঁ, মিডিয়াল ক্যান্থাসের দিকে ইনার পোরশনের লিড মার্জিনের কাছে দুইটা ওপেনিং আছে। লোয়ার লিডে আছে লোয়ার পাংটাম, আর আপার লিডে আছে আপার পাংটাম। লোয়ার লিডে লোয়ার পাংটাম, আপার লিডে আপার পাংটাম। এই দুইটা দিয়ে ফ্লুইড পাস করে প্রথমে যায় রেসপেক্টিভ ক্যানালিকুলাই, মানে লোয়ার পাংটাম দিয়ে লোয়ার ক্যানালিকুলাইতে যাবে, আপার পাংটাম দিয়ে আপার ক্যানালিকুলাইতে যাবে। আপার ক্যানালিকুলাই, লোয়ার ক্যানালিকুলাই, এই দুইটা পরে জয়েন করবে, একসাথে হবে কমন ক্যানালিকুলাই। আপার এন্ড লোয়ার ক্যানালিকুলাই জয়েন করে হবে কমন ক্যানালিকুলাই। এই কমন ক্যানালিকুলাইটা গিয়ে লেক্রিমাল স্যাকের ফান্ডাসে গিয়ে ওপেন করবে। লেক্রিমাল স্যাকের ফান্ডাসে। লেক্রিমাল স্যাকটা কোথায় থাকে? অ্যানাটমি কোন জায়গাটা থাকে লেক্রিমাল স্যাকটা? কোন জায়গাটাতে? যে কোনো একজন বলো। বারবার এন্ড পালপেবরাল কনজাংটিভার মাঝের গ্যাপে। না, লেক্রিমাল স্যাক ওটা হলো কনজাংটিভাল স্যাক বলছি। আর লেক্রিমাল স্যাকটা কোথায় থাকে? নোজের কাছে। নোজের কাছে কোন জায়গায়? জায়গার স্পেসিফিক নামটা বলতে হবে। অ্যানাটমি ভুলে গেছি। হ্যাঁ, লেক্রিমাল ফসা বলে একটা গর্তের মতো আছে স্পেস, এই জায়গাটাতে লেক্রিমাল স্যাকটা থাকে। লেক্রিমাল ফসা সামনের দিকে আছে, ওই যে এই এরিয়াটা ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা, তারপরে লেক্রিমাল বোন, এইগুলি দিয়ে বাউন্ডারি করা থাকে। লেক্রিমাল ফসাতে লেক্রিমাল স্যাক থাকে, এটাতে এসে জমা হয়। তারপরে এই লেক্রিমাল স্যাক থেকে নিচের দিকে একটা টানেল গেছে, এটাকে বলি আমরা নেজো লেক্রিমাল ডাক্ট। এই ডাক্টটা নিচের থেকে, লেক্রিমাল স্যাকের নিচের থেকে শুরু হয়েছে। ডাক্টটা নিচের থেকে গিয়ে এটা ইনফেরিয়র মিয়াটাসে গিয়ে ওপেন করছে। ইনফেরিয়র মিয়াটাসে তাহলে কোত্থেকে আসলো? যদি আমরা পুরো সিস্টেমটা চিন্তা করি, লেক্রিমাল এন্ড অ্যাক্সেসরি লেক্রিমাল গ্ল্যান্ড থেকে সিক্রেশন আসলো, আই বল ওয়েট করলো, করে ভিজাইলো, আর ওয়েট করে কনজাংটিভাল স্যাকে এসে জমা হইলো। সেখান থেকে আপার এন্ড লোয়ার পাংটাম দিয়ে ড্রেন করবে, করে আপার এন্ড লোয়ার ক্যানালিকুলাইতে আসবে। আপার এন্ড লোয়ার ক্যানালিকুলাই দুইটা জয়েন করবে, করে কমন ক্যানালিকুলাই যাবে। কমন ক্যানালিকুলাইটা গিয়ে ওপেন করবে লেক্রিমাল স্যাকে। লেক্রিমাল স্যাক থেকে নিচের দিকে নেজোলেক্রিমাল ডাক্ট হয়ে গিয়ে ইনফেরিয়র মিয়াটাসে গিয়ে নোজের ইনফেরিয়র মিয়াটাসে গিয়ে ওপেন করবে। এই হলো ড্রেনেজ সিস্টেম। এটা ছবিটা আমরা পরে দেখবো, কারণ এটা রিটেনে রেগুলার আসে। এইবার রিটেন হয় যে আমি খাতা দেখতেছি, পরীক্ষার খাতা, এইবার রিটেনেও আসছে। হ্যাঁ, এই ড্রেনেজ সিস্টেমের ছবি, ড্র এন্ড লেভেল দা লেক্রিমাল ড্রেনেজ সিস্টেম, এটা ছবিটা রেগুলার আসে। খুব গরম, প্রায় প্রতি 2 বারের মধ্যে 1 বার আসে এটার ছবি। তো এই হলো ড্রেনেজ সিস্টেম। আমরা ছিলাম হলো, আচ্ছা এখন আসি আমরা আরেকটা জিনিস আছে, আমরা বলছি টিআর। প্রিকর্নিয়াল টিআর ফিল্ড
আমরা বলি প্রিকর্নিয়াল টিয়ার ফিল্ম, মানে চোখের সামনে আইবলের সামনের টিয়ারের যেই লেয়ারটা তৈরি হয় এটাকে আমরা বলতেছি প্রিকর্নিয়াল টিয়ার ফিল্ম। এটা কাজ কি? কাজ ওয়েট রাখা, আইবলের কর্নিয়া, কনজাংটিভা এগুলিকে ওয়েটে রাখা, এগুলি নিউট্রিশন দেওয়া, হ্যাঁ নিউট্রিশন দেওয়া, এবং প্রিভেন্ট ইনজুরি, মানে ইনজুরি হইলে এটার রিপেয়ারের কাজে এটা হেল্প করে। এইটা কাজ মনে রাখতে হবে। আর আমি বলছি প্রিকর্নিয়াল টিয়ার ফিল্ম, এটা তিনটা লেয়ার মনে রাখতে হবে। প্রিকর্নিয়াল টিয়ার ফিল্মের তিনটা লেয়ার। স্যার ফাংশন গুলো একটু আবার বললে ভালো। নাম্বার 1, it makes the ocular surface like conjunctiva, cornea wet, ভিজা রাখে, হ্যাঁ ড্রাই হইতে দেয় না। সেকেন্ড, it gives nutrition to the structures, এটা থেকে নিউট্রিশন আসে পায়। থার্ড, প্রোটেক্টিভ অ্যাক্টিভিটি, প্রোটেকশন, যেমন ধরো একটা ফরেন বডি পড়লো, টিয়ার এসে এটাকে ওয়াশ করে নিয়ে যাবে। কোন ছোট ফরেন বডি কর্নিয়াতে পড়লো, টিয়ার এসে এটা ওয়াশ করে নিয়ে যাবে, ব্লিঙ্কিং এর সাথে সাথে টিয়ার ওয়াশ করে নিয়ে যাবে। প্রোটেক্টিভ ফাংশন, এই তিনটা ফাংশন। প্রিকর্নিয়াল টিয়ার ফিল্মের আমরা বলছি তিনটা লেয়ার, আপার মোস্ট লেয়ার বা আউটার মোস্ট। আপার মোস্ট বা আউটার মোস্ট লেয়ার হলো লিপিড লেয়ার। লিপিড লেয়ার, এই লিপিডটা কোথেকে আসতেছে? লিপিডটা আসতেছে তিনটা মনে রাখতে হবে, এটা রেগুলার ভাইভাতে এটা জিজ্ঞেস করা হয়। লিপিডটা আসতেছে মেবোমিয়ান গ্ল্যান্ড থেকে। আইলিডের স্ট্রাকচার যখন আমরা দেখবো তখন ওইটাতে দেখবো মেবোমিয়ান গ্ল্যান্ড, MEIBO, মেবোমিয়ান গ্ল্যান্ড। মেবোমিয়ান গ্ল্যান্ড থেকে লিপিড লেয়ারটা আসছে। সেকেন্ড, মানে মিডিল লেয়ার হইলো অ্যাকুয়াস লেয়ার। অ্যাকুয়াস লেয়ার কোথা থেকে আসতেছে? অ্যাকুয়াস লেয়ারটা কোথা থেকে আসতেছে? lacrimal gland and accessory. হ্যাঁ, lacrimal and accessory lacrimal glands। অ্যাকুয়াস লেয়ারটা lacrimal and accessory lacrimal glands থেকে আসতেছে। আর থার্ড, ইনারমোস্ট লেয়ার হলো মিউসিন লেয়ার। মিউসিনটা কোথা থেকে আসতেছে? তাহলে এবার বলো, চিন্তা করে বলো, মিউসিনটা কোথা থেকে আসতে পারে? Conjunctiva. কি থেকে? একটা জিনিস চিন্তা করো যে মিউসিনটা কোন সেল সিক্রেট করে? কোন সেল মিউসিন সিক্রেট করে? অ্যানাটমি চিন্তা করো। Goblet cell. গবলেট সেল থেকে মিউসিন সিক্রেট করে। তার মানে কনজাংটিভাতে গবলেট সেল আছে। কনজাংটিভাল গবলেট সেল থেকে এই মিউসিন লেয়ারটা সিক্রেট হয়। হ্যাঁ, এই তিনটা লেয়ার আমরা বললাম। আউটার লিপিড লেয়ার, আউটার লিপিড লেয়ার আসতেছে মেবোমিয়ান গ্ল্যান্ড থেকে। মিডিল অ্যাকুয়াস লেয়ার আসতেছে লেক্রিমাল এন্ড অ্যাক্সেসরি লেক্রিমাল গ্ল্যান্ডস থেকে। আর ইনারমোস্ট মিউসিন লেয়ার আসতেছে কনজাংটিভাল গবলেট সেল থেকে। ঠিক আছে?
তিনটা লেয়ারের আলাদা আলাদা ফাংশন। আউটারমোস্ট লিপিড লেয়ারের কি ফাংশন? ইট তো এই লিপিড লেয়ারের ফাংশন কি? ইট প্রিভেন্টস দ্য ইভাপোরেশন অফ ওয়াটার, মানে অ্যাকুয়াস লেয়ারের ইভাপোরেশনটা প্রিভেন্ট করে। ঠিক আছে? যদি তাইলে তার মানে এইটার যদি ডেফিসিয়েন্সি হয়, লিপিড লেয়ারের ডেফিসিয়েন্সি যদি হয়, তাইলে ওয়াটার ইভাপোরেশন হয়ে যাবে, আমাদের চোখে কি হবে? ড্রাই আই হবে। ঠিক আছে না? ড্রাই হয়ে যাবে। সেকেন্ড, অ্যাকুয়াস লেয়ারের ফাংশন তো আমি বলছি, এই তিনটা ফাংশন, যে স্ট্রাকচার গুলিকে ওয়েট রাখে, তারপরে নিউট্রিশন দেয় স্ট্রাকচার গুলিকে, আর প্রোটেক্টিভ ফাংশন। হ্যাঁ, আর ইনারমোস্ট লেয়ার হইল মিউসিন লেয়ারটা কি করে? আমাদের কর্নিয়া দেখতে যত স্মুথ হোক, হ্যাঁ, আমাদের সারফেসটা একটু ইরেগুলার, মাইক্রোস্কোপিক্যালি দেখলে একটু ইরেগুলার। মিউসিন লেয়ারের কাজটা হইল এই ইরেগুলার সারফেসটাকে রেগুলার একটা সারফেসে পরিণত করা। হ্যাঁ, it makes the surface regular, it makes the irregular surface regular। এইটা আরেকটা হইলো কনজাংটিভাল কর্নিয়াল সারফেসটাকে হাইড্রোফোবিক থেকে হাইড্রোফিলিকে পরিণত করা। হাইড্রোফোবিক মানে ওয়াটার ঢুকতে পারবে না, বা ওয়াটার থেকে কোনো ইনগ্রেডিয়েন্ট নিতে পারবে না। এটাকে হাইড্রোফিলিক তৈরি করা, মানে এখান থেকে এই ওয়াটার থেকে ইনগ্রেডিয়েন্ট কর্নিয়া তখন নিতে পারবে, এক্সট্রাক্ট করতে পারবে। ঠিক আছে? মিউসিন লেয়ারের কাজ তাইলে দুইটা, একটা হলো মেক্স the irregular surface into a regular surface, makes the surface hydrophobic to hydrophilic। হ্যাঁ, তার মানে প্রত্যেকটা মিউসিন লেয়ারও যদি কোনো কারণে ডিস্ট্রাকশন হয়, গবলেট সেলগুলি যে ডিস্ট্রাকশন হয়, মিউসিন লেয়ারটা কমে যাবে, তাহলে আমার কর্নিয়ার নিউট্রিশন কমে যাবে, ড্রাই হবে। হ্যাঁ, ড্রাই আই হবে। প্রত্যেকটা লেয়ারের ইম্পর্টেন্স আছে। এটা রিটেনেও আসে, প্রায় ভাইভাতেও তো রেগুলার ধরা হয় এই ইয়ার ফিল্মের লেয়ারটা। আচ্ছা, এখন আমরা আসলাম যে ওই যে এপিফোরার একটা মোস্ট কমন কজ হইলো ক্রনিক ডেক্রোসিস্টাইটিস। ডেক্রায়োসিস্টাইটিস, বানানটা হইলো ডেক্রায়োসিস্টাইটিস, আমরা উচ্চারণ করি, মুখে উচ্চারণ করি ডেক্রোসিস্টাইটিস। তো হোয়াট ইজ ডেক্রোসিস্টাইটিস? ডেক্রোসিস্টাইটিস কি কেউ একজনে বলতে পারবা? ডেক্রোসিস্টাইটিস ইনফ্লামেশন অফ দ্য ল্যাক্রিমাল স্যাক। হ্যাঁ, একজন বললা ইনফ্লামেশন অফ দ্য ল্যাক্রিমাল স্যাক, আর কেউ কিছু বলবা? আর কারো কিছু বলার আছে?
বলো, কেউ বললে বলো। কথাটা বুঝে শুনি নাই, কি কাটা কেটে কেটে যাচ্ছিল, আরেকবার বলো। আচ্ছা, আমরা বলছি ডেক্রোসিস্টাইটিস। ও যেটা বললো ইনফ্লামেশন অফ দ্য লেক্রিমাল স্যাক, এটা হলো সিস্টাইটিস। কোন একটা স্যাকের ইনফ্লামেশন হইলে আমরা বলি সিস্টাইটিস। কোন একটা স্যাকের ইনফ্লামেশন হইলে, তার মানে স্যাকের লেক্রিমাল স্যাকের ইনফ্লামেশন হইলে এটা হলো সিস্টাইটিস। আর আমরা প্রথমে বলছি ডেক্রোসিস্টাইটিস, ডেক্রায়োসিস্টাইটিস। তো ডেক্রোসিস্টাইটিস হলো উইথ নেজোলেক্রিমাল ডাক্ট, মানে inflammation of the lacrimal sac and nasolacrimal duct. Inflammation of the lacrimal sac and nasolacrimal duct, এই দুইটা মিলে হলো ডেক্রোসিস্টাইটিস। Inflammation of the lacrimal sac and nasolacrimal duct, এই কথাটা মনে রাখতে হবে। সিস্টাইটিস হলো শুধু লেক্রিমাল স্যাক, আর ডেক্রো হলো নাসোলেক্রিমাল ডাক্ট। এই জন্য আমরা বলি ডেক্রোসিস্টাইটিস হলো ইনফ্লামেশন অফ দ্য লেক্রিমাল স্যাক এন্ড নাসোলেক্রিমাল ডাক্ট। আচ্ছা, ডেক্রোসিস্টাইটিস কয় ধরনের আছে? স্যার অ্যাকিউট আর ক্রনিক স্যার। অ্যাকিউট ডেক্রোসিস্টাইটিস আছে, ক্রনিক ডেক্রোসিস্টাইটিস আছে, আরেকটা আছে আমরা ক্লাসিফিকেশন আরেকটা বলি কনজেনিটাল ডেক্রোসিস্টাইটিস। কনজেনিটাল ডেক্রোসিস্টাইটিস, এই তিনটা বলি: acute ডেক্রোসিস্টাইটিস, chronic ডেক্রোসিস্টাইটিস, congenital ডেক্রোসিস্টাইটিস। তো এটা তো বোঝাই যায় যে acute ডেক্রোসিস্টাইটিস হলো acute ইনফ্লামেশনের সব সাইন সিম্পটম থাকবে। chronic হইলো অনেক দিন ধরে, ফর এ লং টাইম। আর congenital ডেক্রোসিস্টাইটিস হইলো জন্মের পরেই, জন্মের পরেই এটা হবে, ওইটা আমরা পরে আসতেছি। প্রথমে ক্রনিক ডেক্রোসিস্টাইটিস বুঝলে তখন গিয়ে ওইটা আরো ক্লিয়ার হবে, পরিষ্কার হবে। ক্রনিক ডেক্রোসিস্টাইটিস কি হলো? ইনফ্লামেশন অফ দ্য লেক্রিমাল স্যাক এন্ড নাসোলেক্রিমাল ডাক্ট, এটা হলো ক্রনিক ডেক্রোসিস্টাইটিস। এটা সিকুয়েলি কি হয়, পরবর্তীতে কি হয়? পরবর্তী হলো দেয়ার ইজ অবস্ট্রাকশন, যে কোনো জায়গায় অবস্ট্রাকশন হয়ে যেতে হবে। ইনফ্লামেশন হইতে যে কোনো জায়গায় অবস্ট্রাকশন হয়ে যেতে পারে। মোস্ট কমন অবস্ট্রাকশন কোথায় হয়? lacrimal sac joining between the lacrimal sac and nasolacrimal duct, joining between the lacrimal sac and nasolacrimal duct। lacrimal sac থেকে nasolacrimal ductটা যেখান থেকে শুরু হয়েছে, ওপেন করছে, ঠিক সেই জায়গাটাতে অবস্ট্রাকশনটা মোস্ট কমন। most common obstruction at the junction between the lacrimal sac and nasolacrimal duct, এই জায়গাটাতে মোস্ট কমন অবস্ট্রাকশনটা হয়। আর কোথায় কোথায় হইতে পারে? আর ড্রেনেজ সিস্টেমের যে কোনো জায়গায় হইতে পারে। যেমন ধরো ইনফিরিয়র মিয়াটাসে ওপেনিং যেখানে হইছে সেখানে অবস্ট্রাকশন হইতে পারে, ওপেনিং যেখানে হইতেছে সেখানে অবস্ট্রাকশন হইতে পারে। একটা তো বললাম যে জাংশন বিটুইন দ্য লেক্রিমাল স্যাক এন্ড নাসোলেক্রিমাল ডাক্ট হইতে পারে। তারপরে কমন ক্যানালিকুলাইতে অবস্ট্রাকশন হইতে পারে। তারপরে যে কোনো একটা ক্যানালিকুলাই, আপার অথবা লোয়ার ক্যানালিকুলাইতে অবস্ট্রাকশন হইতে পারে। আবার পাংটামেও অবস্ট্রাকশন হইতে পারে, আপার লোয়ার পাংটামে অবস্ট্রাকশন হইতে পারে। এইটা মনে রাখতে হবে। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা মনে রাখতে হবে যে ইয়ার ড্রেনেজটা লোয়ার পাংটাম দিয়ে 70% ড্রেনেজ passes through lower punctum, আর upper punctum দিয়ে 25%
পাস করে আপার পাংটাম দিয়ে। আর বাকি 5% কি হয়? বাকি 5% কি হইতে পারে? 70% লোয়ার পাংটাম দিয়ে, 25% আপার পাংটাম দিয়ে, আর বাকি 5% কি হবে? স্যার থেকে যেতে পারে, আর কিছু? একের মধ্যে জমা থাকবে। আর কিছু? স্যার চোখ থেকে বের হয়ে যাবে। কোন দিক দিয়ে বেড়ে যাবে? আর কোথাও যাইতে পারে না? রিয়ার্সার্ভে যেতে পারে স্যার। কোথায় কোথায়? ইভাপোরেশন হবে হ্যাঁ স্যার, আরেকবার বলো। ইভাপোরেশন হবে, হ্যাঁ, গুড। ইভাপোরেশন হবে। বাকি 5% ইভাপোরেশন হবে। বাতাসের সাথে ইভাপোরেশন কিছু হবে না, ইভাপোরেশন 5% ইভাপোরেশন হবে। তাইলে 70% লোয়ার পাংটাম দিয়ে, 25% আপার পাংটাম দিয়ে যাবে, আর 5% ইভাপোরেশন হবে। এখন তাইলে যদি লোয়ার পাংটামটা অবস্ট্রাকশন হয় তাইলে বেশি সমস্যা হইলো লোয়ার পাংটাম দিয়ে অবস্ট্রাকশন হইলে। আপার পাংটামে যদি অবস্ট্রাকশন হয় বা আপার ক্যানালিকুলাইতে তাইলে খুব বেশি সমস্যা নাই, হ্যাঁ। কিন্তু লোয়ার পাংটাম বা লোয়ার ক্যানালিকুলাইতে অবস্ট্রাকশন হইলেই এপি ফোরা দেখা দিচ্ছে। তো আমরা বলছি অবস্ট্রাকশন কোথায় কোথায় হয় এটাও মনে রাখতে হবে। একটা হলো জাংশন বিটুইন দ্য লেক্রিমাল স্যাক এন্ড নেজোলেক্রিমাল ডাক্ট, একটা হলো ওপেনিং এট দ্য ইনফেরিয়র মেডাস, তারপরে কমন ক্যানালিকুলাই, তারপরে আপার এন্ড লোয়ার ক্যানালিকুলাই, তারপরে পাংটাম। পাংটামে কি রকম অবস্ট্রাকশন হইতে পারে, এটার নাম কি বলতে পারি, কি কারণে অবস্ট্রাকশন হইতে পারে? একটু মাথা কাটাও। ওপেনিং, যে কোনো মাছ আটকে থাকতে পারে, ঠিক আছে, এটা একটা। আর কি? পাংটাল স্টেনোসিস হইতে পারে। পাংটাল স্টেনোসিস মানে ছোট হয়ে গেল, চিকন হয়ে গেল। এটা কোনো কারণে ইনজুরির কারণেও হইতে পারে, বা এমনিতেও থিন হইতে হইতে, ওপেনিংটা থিন হইতে হইতে একেবারে ক্লোজ হয়ে গেল। এটাকে বলে পাংটাল স্টেনোসিস। হইলে ড্রেনেজ কমে যাবে, ড্রেন হইতে পারবে না। মনে রাখতে হবে পাংটামে এটার নাম আমরা বলবো পাংটাল স্টেনোসিস, হ্যাঁ। এই যে কোনো জায়গায় অবস্ট্রাকশন, তবে মোস্ট কমনটা হলো জাংশন বিটুইন দ্য লেক্রিমাল স্যাক এন্ড নেজোলেক্রিমাল ডাক্ট। আচ্ছা, অবস্ট্রাকশন হইলে পেশেন্ট কি কমপ্লেইন করবে? পেশেন্ট কি কমপ্লেইন করবে? এতক্ষণ বললাম যে পেশেন্টের কমপ্লেইন কি থাকবে? ওয়াটারিং হয়। হ্যাঁ, ওয়াটারিং। পেশেন্ট কমপ্লেইন করবে ওয়াটারিং, হ্যাঁ। আমরা এক্সামিন করে দেখব যে whether it is lacrimation or epiphora। আমরা ল্যাক্রিমেশনে গেলাম না, আমরা দেখলাম এটা এপিফোরা। আরেকটা জিনিস আমরা পাবো এটার সাথে, ওয়াটারিং এর সাথে, আমরা এখন ক্রনিক ডেক্রোসিস্টাইটিস আলাপ করতেছি। ক্রনিক ডেক্রোসিস্টাইটিস পরীক্ষার খাতায় এক্সামিনেশনে 2টা পয়েন্ট লেখা লাগে। একটা হলো ম্যাটেড আইল্যাশেস প্রেজেন্ট। ম্যাটেড আইল্যাশেস প্রেজেন্ট, ম্যাটেড হলো MATTED, ম্যাটেড আইল্যাশেস প্রেজেন্ট। ম্যাটেড মানে কি? ধান খেতে পানি আসলে পরে পানিটা যখন সরে যায় তখন একটার সাথে আরেকটা যেভাবে লেগে থাকে, দিস ইজ ম্যাটেড। এক্সেস পানির কারণে চোখে বেশি পানি জমা হইতেছে, ওয়াটারিং হইতেছে, এই কারণে
আইলেস গুলি একটার সাথে আরেকটা লেগে থাকে। দে উইল অ্যাটাচ ওয়ান উইথ অ্যানাদার, এটাকে বলে ম্যাটেড আইলেস। ম্যাটেড আইলেস আমরা পাবো। হ্যাঁ, আর কি পাইতে পারি? আরেকটা এক্সামিনেশন আমরা করি। এক্সামিনেশন আমরা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এই স্যাক এরিয়াতে মানে মিডিয়াল ক্যাম্পাসের মিডিয়ালি যে গর্তটা আছে এখানে আমরা স্যাকের উপরের চাপ দিই, প্রেসার চেক করি ফিঙ্গার দিয়ে। মনে রাখতে হবে পেশেন্টের লেফট সাইডে আমি রাইট ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এক্সাম করব, আর পেশেন্টের সাইডে আমি লেফট ইন্ডেক্স এক্সামিনেশন, আইতে লেফট ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে, লেফট আইতে রাইট ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এই স্যাক এরিয়াতে এইভাবে চাপ দিব, প্রেসার ক্রিয়েট করব, আর আমি লোয়ার পাংটামের দিকে অবজার্ভ করব। লোয়ার পাংটামটা আমি অবজার্ভ করব। কি হবে? স্যাকের উপরে চাপ দিলেই এই পাংটাম দিয়ে রিগার্জিটেশন আসবে। রিগার্জিটেশন অফ ফ্লুইড, এটাকে আমরা বলি রিগার্জিটেশন টেস্ট। রিগার্জিটেশন টেস্ট আমরা বলবো পজিটিভ। রিগার্জিটেশন টেস্ট পজিটিভ। মনে রাখতে হবে, আবার বলি, লেফট সাইডে রাইট ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আর রাইট সাইডে লেফট ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে স্যাক এরিয়াতে প্রেসার ক্রিয়েট করব, আর পাংটামের দিকে আমি অবজার্ভ করব। লোয়ার পাংটামটা অবজার্ভ করব। লোয়ার পাংটাম দিয়ে ফ্লুইড বের হয়ে আসবে। রিগার্জিটেশন অফ ফ্লুইড থ্রু দ্য লোয়ার পাংটাম। হইলে আমরা বুঝবো দেয়ার ইজ সাম অবস্ট্রাকশন। হ্যাঁ, আর অবস্ট্রাকশন যদি না থাকতো লেক্রিমাল থেকে চাপ দিলে সেটা নেজোলেক্রিমাল ডাক্ট হয়ে নোজে চলে যেত। হ্যাঁ, এখন রিগার্জিটেশন আমরা এই দুইটা পয়েন্ট লিখবো। একটা হলো ম্যাটেড আইলেসেস প্রেজেন্ট, আর একটা হলো রিগার্জিটেশন টেস্ট পজিটিভ। আচ্ছা, এখানে একটা কথা বলতে ভুলে গেছি। ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস একটা ডিজিজ অফ ওকুলার অ্যাডনেক্সা। এই কথাটা মনে রাখতে হবে, ভাইবাতে এটা খুব রেগুলার ধরে। ওকুলার অ্যাডনেক্সা, ADNEXA, ADENEXA, এডেনেক্সা, এডেনেক্সা মানে ওকুলার এডেনেক্সা মানে structures around the eyeball related with the eyeball. আইবলের রিলেটেড যে স্ট্রাকচার গুলি আছে এগুলিকে বলে ওকুলার অ্যাডনেক্সা। আমরা যদি শুধু আই বলি তাইলে বলবো আমরা শুধু আই বলটা বোঝাবো। শুধু আই বলের ডিজিজ যদি বলি সেটা বোঝাবে শুধু আই বলের ডিজিজ। শুধু আই বললে আই বলের ডিজিজ। আর যেমন ধরো ক্যাটারাক্ট ইন এজ রিলেটেড ক্যাটারাক্ট ইন রাইট আই, এটা আই বলের ডিজিজ। আর যদি ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস বলি আমরা বলবো ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস অফ রাইট সাইড, আমরা বলবো সাইড। ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস অফ রাইট সাইড কেন বললাম? দিস ইজ এ ডিজিজ অফ ওকুলার অ্যাডনেক্সা। ওকুলার অ্যাডনেক্সার একটা ডিজিজ হলো সাইড ডিজিজ হইলে আমরা সেটা সাইড বলবো। তাহলে আমরা বলবো ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস অফ রাইট সাইড অথবা লেফট সাইড। আচ্ছা, তাহলে ওকুলার এডিনেক্সা আর কি কি আছে এটা মনে রাখতে হবে। ওকুলার এডিনেক্সা আছে, আই লিড আছে, হ্যাঁ, কনজাংটিভা একটা ওকুলার এডিনেক্সা, কনজাংটিভা। তারপরে এক্সট্রা ওকুলার মাসলস,
অরবিটের ভিতরে যা যা আছে সব ওকুলার অ্যাডনেকশা, আইবল বাদে, যেমন এক্সট্রা ওকুলার মাসল, এক্সট্রা ওকুলার ফ্যাটও থাকে, ব্লাড ভেসেলস, নার্ভস, তারপরে লেক্রিমাল গ্ল্যান্ড, এগুলি সব ওকুলার এডেনেকশা। কি কি বললাম? আইলিড, কনজাংটিভা ও এক্সট্রা ওকুলার মাসলস, এক্সট্রা ওকুলার মাসল যেগুলি আছে সেগুলি, তারপরে নার্ভস, ভেসেলস, তারপরে লেক্রিমাল গ্ল্যান্ড, তারপরে এক্সট্রাকুলার ফ্যাট, এগুলি সব ওকুলার অ্যাডনেকশা। এগুলির কোনো ডিজিজ যদি হয় সেটা আমরা বলবো সাইট। আর আইবলের ডিজিজ হইলে আমরা রাইট আই অথবা লেফট আই বলবো। সময় আর বেশি নাই, আমি আরেকটু বলি, যেটা বলছিলাম যে রিগার্জিটেশন টেস্ট পজিটিভ, আমরা রিগার্জিটেশন টেস্টে কি কি রিগার্জিটেশন আসতে পারে? একটা হলো ক্লিয়ার ফ্লুইড আসতে পারে, পরিষ্কার পানি, লেক্রিমাল থেকে জমা হয়েছে পরিষ্কার পানি, সেটা আসতে পারে, ক্লিয়ার ফ্লুইড। সেকেন্ড আসতে পারে টারবিড ফ্লুইড, টারবিড, TURBID, টারবিড ফ্লুইড মানে ঘোলাটে পানি, টারবিড ফ্লুইড, ঘোলাটে পানি আসতে পারে। সেকেন্ড। থার্ড আসতে পারে মিউকাস, মিউকাস জমা হয়েছে সেখান থেকে মিউকাস আসতে পারে, থার্ড। ফোর্থ আসতে পারে যদি ইনফেকশন হয়ে যায়, ফোর্থ আসতে পারে পাস আসতে পারে। এই চারটার যে কোনো জিনিসই আসতে পারে, মানে ক্লিয়ার ফ্লুইড আসতে পারে, টারবিড ফ্লুইড আসতে পারে, মিউকাস আসতে পারে, আর লাস্ট কি বললাম? হ্যাঁ, পাস আসতে পারে। এই চারটার যে কোনোটা আসতে পারে। আমরা লোয়ার ফাংশনের দিকে অবজার্ভ করব, এইটা দিয়ে যদি এগুলি বেরোয় আসে আমরা বলবো রিগার্জিটেশন টেস্ট পজিটিভ। এই দুইটা এক্সামিনেশন করে আমি ডায়াগনোসিস, মাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস উইল বি ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস অফ দ্য রাইট সাইড অথবা লেফট সাইড, যেই সাইডে এক্সামিন করতে বলবো সেই সাইডে। ঠিক আছে? বেশিক্ষণ কথা বললে গলা ব্যথা হয়ে যায়। আজকে মোটামুটি এই পর্যন্ত, হ্যাঁ, এই পর্যন্ত থাকুক। আচ্ছা, লাস্ট একটা কথা বলে ফেলি। আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করলাম ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস অফ রাইট সাইড অথবা লেফট সাইড। এখন যে এটা কনফার্ম করব কিভাবে? কনফার্ম করি আমরা সেক পেটেন্সি টেস্ট করে, সেক পেটেন্সি টেস্ট। আগামী দিন আমাকে মনে করিও যে আমরা সেক পেটেন্সি টেস্ট থেকে শুরু করব। সেক পেটেন্সি টেস্ট, এটা করে আমরা কনফার্ম করি যে দেয়ার ইজ অবস্ট্রাকশন ইন দা লেক্রিমাল ড্রেনেজ সিস্টেম, কোথাও না কোথাও অবস্ট্রাকশন আছে। সেক পেটেন্সি টেস্ট। ঠিক আছে? আজকে এই পর্যন্ত, 11টা বাজতেছে। আমি তো মাস্ক পড়ি নাই, কারণ আমি আমার বাসায় বসে ক্লাস নিতেছি। হ্যাঁ, সবাই বাইরে বেরোইলে, যদি ঘরে থাকো মাস্ক না পড়লে চলতেছে, ঘর থেকে বেরোইলে সাবধান, সবাই মাস্ক পরবা। হ্যাঁ, জি স্যার। উদ্দেশ্য নিজেকে মনে করাই দেওয়া। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। স্যার আমি স্যার ক্লাস করেছি প্রথম থেকে, বাট হচ্ছে স্যার আমার পার্সেন্টেজটা স্যার আসে না, আমি চ্যাট বক্সে দিয়েছিলাম। নাম কি তোমার? স্যার সোহাগ মিয়া। তো নাম তো উঠছে, নাম তো উঠছে। বাট অ্যাটেন্ডেন্স চেক করে দেখলাম স্যার, হচ্ছে পার্সেন্টেজ স্যার পাইনি। আচ্ছা ঠিক আছে, স্যার বলো। স্যার আমার পার্সেন্টেজটা স্যার আমি পাই নাই স্যার। প্রথম মাঝখানে স্যার দুই এক মিনিটের জন্য নেট চলে গেছিল পার্সেন্টেজ দেওয়ার পরে, স্যার পরে আর পার্সেন্টেজটা ওঠে নাই স্যার। আচ্ছা, অসুবিধা নাই, ক্লাস মিস দিও না আর কি। প্রথম থেকেই করছি স্যার। ক্লাস মিস দিও না, কারণ হইলো যে এখন তো তোমাদেরকে
কলেজেও ক্লাস নিতে পারতেছি না, ওয়ার্ডেও ক্লাস নিতে পারতেছি না। হ্যাঁ, সামান্য যতটুকু এটাকে বলতে পারতেছি, ওইটুকু যেন মিস না হয়। তুমি এটা মনে রাখতে হবে, আমি একটা কথাই বারবার বলি, ক্লাস মিস দিও না এই কারণে যে তোমাদের ইয়ারের সবচেয়ে ভালো স্টুডেন্টদের, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো স্টুডেন্টদের মধ্যে কয়েকজন তুমি। অতএব তোমার এতটুকু ট্যালেন্ট অন্তত আছে, যেটা 10 বার কানে যাবে তোমার কানে, পরীক্ষার সময় সেটা মুখ দিয়ে বের হবেই। হ্যাঁ, মুখ দিয়ে সেটা বের হবেই জিজ্ঞেস করলে। অতএব ক্লাস করলে এই মিসটা হয় না। আমরা 2-3টা প্রশ্ন করলেই বুঝে ফেলি যে সে রেগুলার ক্লাস করছে কিনা। হ্যাঁ, অতএব ক্লাস মিস দিও না। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।